আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। উত্তরার মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরও 2 শিশুর প্রাণ। 9:30টায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দগ্ধ আয়মানের মৃত্যু হয়। দুপুরের মৃত্যু হয় দগ্ধ মাকিনের। সে মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন অন্তত 15 জন সুস্থ হয় আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দল দগ্ধদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। সাদিয়া কানিসের সহযোগিতায় জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছোট আয়মানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর লাশবাহী ফ্রিজিং গাড়িতে নেওয়া হয় শেষ গন্তব্যের উদ্দেশ্যে, যে মাত্র 10 বছরের আয়ুকাল নিয়ে পৃথিবীতে এসেছিল। আয়মানের পরিবার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, জানিয়েছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলেছে সে। দুপুর 1টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাকিনের। তার বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। বার্ন ইনস্টিটিউট এর পরিচালক জানান, গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। স্বাস্থ্যসেবার পরিচালক জানান, হাসপাতালটিতে ভর্তি 5 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। দগ্ধদের সুস্থ করতে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে। আমাদের এই ইনস্টিটিউটের যে আমাদের নিজেদের দেশীয় হাসপাতাল, তাদের 6টা ইউনিট আছে এবং প্রতিটা ইউনিটের অ্যাকচুয়ালি ইউনিট প্রধান আছে এবং সহকর্মীবৃন্দ মিলেই চিকিৎসা চলছে এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখনো বাইরের চিকিৎসকরা পরামর্শ দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। এদিকে যেসব রোগীর অবস্থা উন্নতির দিকে, আগামীকাল থেকে তাদেরকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। রাজধানীর অন্যান্য হাসপাতালে এখনো 50 জন দগ্ধ রোগী ভর্তি আছে। তাদের জন্য এখন শুধু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। রাকিব হাসান, আরটিভি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে দাফন করা হয়েছে। শরীরের বেশিরভাগ দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। একই হাসপাতালে দগ্ধ আইমান নামে 10 বছরের আরেক শিক্ষার্থীর দাফনের প্রস্তুতি চলছে শরীয়তপুরে। বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলটির শিক্ষিকা মাসুকা বেগমকে বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়েছে গার্ড অফ অনার। যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন, আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এত শিশু মারা গেছে, এই যে এত মায়ের কোল খালি হচ্ছে, যে এইভাবে যেন মারা না যায়। যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা এরকম ভুল কাজ যেন আর না করে। বিমান প্রশিক্ষণ কেন আবার শিক্ষালেখা দেওয়া হলো? এত ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ কেন বলেন? আমরা চাই যেন এইরকম বাংলাদেশে ঘটনা না ঘটে। দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। তারা আরও বলছেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। রুদ্র রফিকের রিপোর্ট।
শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সুতরাং নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। পরে তুরাগের নিশাতনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্র রফিক, RTV, ঢাকা। জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই উল্লেখ করে ক্ষমতায় গেলে জামায়াত নেতাকর্মীদের মতো দেশকে নিয়ন্ত্রণ করবে বলে জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকুরি সহ স্বাভাবিক জীবনযাপন করে বলে জানান ডাক্তার শফিক। বলেন, জামায়াতের শাসনে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে। জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার বিজয় হবে বলে উল্লেখ করে সবার সহযোগিতা চান জামায়াতে ইসলামের আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছেন তারা। সিলেটের চৌহাট্টা এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। নতুন সংবিধানে সবার অধিকারের কথা থাকবে বলেও জানান নাহিদ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে এনসিপি উঠে এসেছে। জুলাই ঘোষণাপত্র এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সুনামগঞ্জে পথসভায় নাহিদ বলেন, শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হলে নির্বাচনের আগে আরেকটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে। সরকারকে সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে। ঢাকায় মোহাম্মদপুরে থানার কাছেই ছিনতাইয়ের শিকার হন আহমাদ ওয়াদুদ। পুলিশ সহযোগিতা না করায় ফেসবুক পোস্টে ভাইরাল হয় ঘটনাটি। সামাজিক চাপের মুখে মাঠে নামে পুলিশ, গ্রেফতার করে 3 ছিনতাইকারীকে। পরে দায়িত্বে গাফিলতির কারণে সরিয়ে নেওয়া হয় 4 পুলিশ সদস্যকে এবং ভুক্তভোগীর সঙ্গে ব্যবহার খারাপ করায় দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। ইফতেশামুল গনি জানাচ্ছেন বিস্তারিত।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন আহম্মদ ওয়াদুদ। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করার পাশাপাশি তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার অভিযোগ করতে গেলে থানা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ করেন আহম্মদ ওয়াদুদ। ফেসবুক স্ট্যাটাসে বলেন, ডিউটি অফিসারকে ছিনতাইয়ের লিখিত অভিযোগ জানাতে চাইলে তিনি নানাভাবে গড়িমসি করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি মন্তব্য করেন, আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই। পুলিশের এ অসহযোগিতার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আহম্মদ ওয়াদুদ, যেখানে তীব্র নিন্দা জানান নেটিজেনরা। ছিনতাইয়ের ঘটনাটি ভাইরাল হলে মাঠে নামে পুলিশ। সন্দেহভাজন ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি ৪ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে উপ পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করেছে বলে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে জানানো হয়। ইহতেসামুল গনি, RTV, ঢাকা। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়েছে। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। এই অবস্থায় দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ার, নিজুমদ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারে প্রায় ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে উপজেলার নলচিরা, সোনাদিয়া ও শুকচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলায় সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। ভোলায় নিম্নচাপের প্রভাবে সকাল থেকে ঝোড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ায় ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, বেতোয়া, ঢাকা সহ অভ্যন্তরীণ 10টি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে নদ নদীর পানি বেড়েছে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালীতেও। প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আব্দুল হামিদ, RTV। ফেনীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত হয়েছেন। ভোরে পরশুরাম উপজেলায় বাঁশপদুয়া সীমান্তে এই ঘটনাটি ঘটে। এরা হলেন মিল্লাত হোসেন এবং মোহাম্মদ আফসার। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে গুথুমা এলাকা দিয়ে তারকাটা বেড়ার কাছে গেলে মিল্লাত এবং আফসারকে লক্ষ্য করে BSF সদস্যরা গুলি ছোড়ে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে BSF এর গুলিতে আরও 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ভোরে সিংনগর BOP সীমান্তে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা হলেন স্থানীয় সেলিম এবং সুমন। নতুন ভবন পাবেন 190 বছর ধরে ঐতিহ্য ধরে রাখা ঢাকা কলেজিয়েট স্কুল। ইতোমধ্যে ভবন নির্মাণে শিক্ষা উপদেষ্টার কাছে মডেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের 190তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলীর সময় ঘনিয়ে এসেছে, তবুও নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা থাকবে জানিয়ে কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙার দুঃখ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ঢাকা কলেজিয়েট স্কুলের সাবেক থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। আমি বলবো তাদের সাথে এটা আগে হলে ভালো হতো। আমি যখন আমরা আসলাম অগাস্ট সেপ্টেম্বর মাসে উদ্ঘাটন দ্রুত এই জিনিসটাকে আলাপ করতে পারতাম, একটু মনের মতো করে পাওয়া যেত। এখন একটা সময়, আমাদের সময় একটু গড়িয়ে এসছে, আপনার ভিতরে জানেন। অর্থাৎ এর মধ্যে আমি চেষ্টা করবো, যেহেতু উপদেশটাকে আমি ডিজাইনটা পাঠিয়েছি, তারপরে একটা তৃতীয় বোধের সাথে আছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।